এটাই কষ্ট আমার। হয়তো একটা বড় দলের রিপ্রেজেন্টেটিভ হলে এটা হতো না, আমি কথা বলতে পারতাম। জি, কয়েকটা আনবিলিভেবল, যে মানুষটা হয়তো সারা জীবন ধরে 1 লাখ টাকা জমিয়েছে, 50,000 টাকা ওটাই ও নিয়ে আসে আমার কাছে এবং খুবই লাজুকভাবে আমার হাতে টাকাটা দেয়, অ্যাজ ইফ টাকাটা এটার সুযোগ আমরা পাই নাই। 133টা অধ্যাদেশের মধ্যে 98টা অধ্যাদেশ পাশ হয়েছে ইন 2 days, ইয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আসেনি। সো How honored I am that you are here with me on That's What She Said with Naziba Bashar. থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ। আপনি ভালো আছেন? আচ্ছা, চলছে। আচ্ছা, let's just get right to it. You come from a very historic and deeply political family. You are a barrister by profession and you have spent many years in public life. যখন আপনি ফিরে তাকান, তখন what do you think first pulled you into politics? Was it your family? Was it an ideology? কোনো রাগ, responsibility? What was it? আমি একদম পরিষ্কার না, আমি ঠিক জানি না। শুধু আমি ছোটবেলা থেকে এটাই জানতাম যে আমি রাজনীতি করব। আচ্ছা। এবং whenever I said this to my family, obviously none of them were very happy. এবং Even though you came from a political family. absolutely Naziba, and that is so interesting. যখন আমি হলাম, জি, আমার নানি বাড়ি এবং দাদি বাড়ি, দুই বাড়িতেই খুব আনন্দ হলো যে ভাগ্যিস মেয়ে হয়েছে, পলিটিক্সটা আর করবে না। এবং আমি যতটুকু শুনেছি যে তারা একদম দ্বিগুণ 3 গুণ মিষ্টি কিনে নিয়ে এসেছিল জাস্ট বিকজ আমি একটা মেয়ে হয়েছি। If only they knew. If only they knew. Absolutely. তো তারপরে তো আমি সায়েন্সে পড়লাম, কিন্তু আমি লিগ্যাল প্রফেশনটা বেছে নিলাম, সেটাও খুব চিন্তা করে। আচ্ছা। বিকজ আমি যখন সাবকন্টিনেন্টাল হিস্ট্রি দেখলাম, আমি দেখলাম আপনি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন কিংবা আপনি নেহরু ফ্যামিলি বলেন, এরা সবাই লিগ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, ইভেন গান্ধী, হ্যাঁ, মতিলাল নেহরু কিংবা গান্ধী সবাই লিগ্যাল ব্যাকগ্রাউন্ডের। সো আমি সামহাও ওই ছোট বয়সে আমি চিন্তা করেছিলাম যে আমাকে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনে যেতে হবে, যেখানে আমি আমার রাজনীতিটাকে করতে পারবো এবং আমার একটা known source of income থাকবে, যেটা আসলে কোনো লিমিট থাকবে না। Right. Because I need money to do politics. So these are the calculations that I made when I was absolutely a little young girl. এবং যখন আমি ফ্যামিলিতে বললাম যে I want to be a lawyer, my father was really upset. He was like, তুমি সত্যি লয়ার হতে চাও? You want to be a lawyer, but why? Rather you go for physics or chemistry and be a teacher of any be a teacher of any reputed university. But teaching profession never attracted me. Though my mother was a teacher, all my khalas were teacher, but that didn't attract me anyway. So আমার লাইফটা আমার খুব ছোটবেলা থেকেই সিদ্ধান্ত নেয়া আমি রাজনীতি করব, এবং সে কারণেই আমার লিগ্যাল প্রফেশনেও আসা, এবং সে কারণে আমার জীবনটা আমি যেভাবে চেয়েছি আমি ওভাবেই সাজিয়ে নিয়েছি একদম। তবে এখনো আপনি বুঝতে পারলেন না যে কেন এই আইডিয়াটা আসলো পলিটিক্সে ঢোকার? আপনি যখন আমাকে প্রশ্নটা বারবার করছেন, আমি ভাবছি মেবি আমার বাবার প্রতি আমার একটা ভীষণ আকর্ষণ। আমার জীবনে যদি আমি সবচেয়ে বেশি কাউকে ভালোবেসে থাকি, অ্যাডোর করে থাকি, দ্যাট ইজ মাই ফাদার। আমি এত আনকন্ডিশনাল এবং অ্যাফেকশনেট লাভ I haven't received from anyone except my father. Not even from my mother. My mother was very strict. Acha. By the way, yes, she was very strict. So I used to, I used to avoid her to some extent. আচ্ছা থাক, ওনার সাথে একটু মানে লাইফের ম্যাক্সিমাম জিনিস বাবার সাথেই শেয়ার করা, সব everything. এবং আজকে আপনার শোতেই ফর দ্য ফার্স্ট টাইম লেট মি শেয়ার, আমি আমার লাইফের প্রথম প্রেম করে যখন ধরা পড়েছি, মাই মাদার ওয়াজ ফিউরিয়াস। শি ওয়াজ লাইক, মানে আমার মনে হচ্ছে যে ওর মধ্যে বাসাটা ভেঙেই ফেলবে এখন। অ্যান্ড মাই ফাদার ওয়াজ অল কোয়াইট, বাট আমি যেটা দেখে বড় হয়েছি, হি ওয়াজ ভেরি কনজারভেটিভ in a way, and he was very এইসব ব্যাপারে খুব ওপেন না।
কিন্তু he was all quiet and he was trying to manage me somehow, but my mother was like এখন বাসা ভেঙে ফেলবে। So আব্বার কাছে আমি ওই মহব্বত, ওই ভালোবাসা, it is But I feel like I've just achieved another feather in my cap যে আমার শোতে এসে রুমিন ফারহানের আমি ফার্স্ট লাভের কথা জানতে পেরেছি, so that's great for me. Thank you so much for sharing that. কিন্তু রুমিন আপা, আপনি তো পলিটিক্সে অনেক বছর ধরে you have often been described as loud, angry, aggressive. যে টার্মগুলো ইউজুয়ালি কিন্তু নারীদের প্রতি নিউট্রালি কখনো ইউজ করা হয় না। It is kind of used to shut them down. কয়েক মাস আগে ডেইলি স্টারের একটা রাউন্ড টেবিলে আপনি এই কথাটাও বলেছিলেন যে আমাকে মাস্তান ভাবে, কিন্তু বাংলাদেশের পলিটিক্সে নারীদের অংশগ্রহণ করতে হলে কিছুটা মাস্তান হতেই হয়। তো এইটা একটু আমি আপনার কাছ থেকে একটু এলাবোরেটলি জানতে চাই, why do you believe that, and what does it cost for a woman to continuously fight to take up space in Bangladesh's political arena? It is tremendously difficult. Right. It's tremendously difficult. I have to change my entire way of thinking, way of talking, way of reacting. Everything I have changed because I grew up in a family which is quite sober and very, sophisticated, gentle, soft-spoken. ওখান থেকে এসে যখন আমি field politics-এ গেলাম, I have to take another phase. মানে আমি, that is not me. Sometimes I feel like it's not me, but that is me. কারণ ওটা যদি আমার না হতো, আমি একটা single woman. I'm working in a political field in a country like Bangladesh. It's extremely difficult. So I had to. I haven't had any other choice. Right. Number one. Number two, আমার ম্যাজিস্ট্রেটের সাথে ঘটনাটা আমি একদম স্পেসিফিক্যালি আপনাকে এক্সাম্পল দিই, হ্যাঁ, বিকজ এটা তো সারা বাংলাদেশ হয়েছে। ওই দিন যদি আমি ওটা না করতাম, আমি ইলেকশনে জিততাম না। কেন আমি বলি, প্রশাসনের কাছে মেসেজ চলে গেছে ওই দিন যে আই এম নট গোয়িং টু সেটল ফর লেস, ফর শিওর। Number two, I can go to any extent. And I can fight tooth and nail. And number three, it also gave a message to my voters that she will stand for you. Stand for you, exactly. So, একই সাথে আমার ওই ঘটনাটা চতুর্দিকে মেসেজ দিয়েছে। আমি তো বাংলাদেশের এলিট সোসাইটির ভোটে এমপি হচ্ছি না। জি। সো ওরা আমাকে কি বললো আর কি বললো না, ওটা হিসাব করতে গেলে আমি এমপি হতে পারতাম না। আরও একটা কারণ আছে, একজন নারী, একজন সিঙ্গল নারী, একজন অ্যাপারেন্টলি ইয়াং সিঙ্গল নারীর জন্য বাংলাদেশের কোনো ফিল্ডই মসৃণ না। সেখানে পলিটিক্সটা তো আরও জঘন্য। ওখানে আমাকে ডিগনিটি এবং অনার নিয়ে থাকতে হলে আমাকে ওই চেহারাটাই দেখাতে হবে যে চেহারাটা মানুষকে ভয় দেখায়। অ্যাটলিস্ট মানুষ এইটুকু মেসেজ সবার কাছে যায় যে তুমি চাইলেই you can't say any rubbish, let alone do. You can't say any rubbish. You can't think of anything which is not proper. হ্যাঁ, এই অনেকগুলো মেসেজ আমাকে প্রতি মুহূর্তে ডিসেমিনেট করতে হয়। সো সে কারণেই আমার কিন্তু আমার ফ্যামিলির সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে নাজিবা, honestly speaking. I don't feel very comfortable with my cousins, with my, I don't have any sibling though, but my cousins, because ওরা একরকম, যেভাবে আমরা বড় হয়েছি। যেটা আপনি বললেন যে your family was always very sophisticated, super calm. একদম। So ওরাও আমাকে খুব একটা, they are not very comfortable with me and I'm also not very comfortable with them. এবং ওরা কেউ দেশে অবশ্য থাকে না, বাট বাইরে টাইরেও যখন ওরা একসাথে হয় আমি খুব যাইটাই না, বিকজ আমার কাছে মনে হয় যে আমি ওই গ্রামের একেবারেই রাস্টিক একটা মানুষ এখন। সো একরকম একটা দূরত্ব আমার ফ্যামিলির সাথে আমার হয়েছে, একটা কালচারাল গ্যাপ তৈরি হয়েছে। Rumina appa, you work as a barrister, you also work as a member of parliament. দুইটা সিস্টেমই কিন্তু আর built on rules. You have to navigate both systems which are built on rules. Absolutely. এই দুইটা সিস্টেমের সাথে এতগুলো বছর ধরে কাজ করে, এই দুইটা সিস্টেমের ভেতরে কাজ করে, what actually gives you hope for the future of Bangladesh? The courts, or does the parliament give you hope? Neither of it. Can you tell me why? You see, আমাদের জুডিশিয়ারিতে
আমি যখন ঢুকলাম, that was back in 2004 জি। when I came back as a barrister and I start working with Dr. Zahir initially and then barrister Rafiqul Haq. দুটোই বাংলাদেশের টপ মোস্ট চেম্বার, কর্পোরেট Yeah. চেম্বার। তখন আমি আদালত পাড়ায় ঘুরে ঘুরে দেখেছি কোর্টের পলিটিসাইজেশন ওভাবে হয়নি। আচ্ছা। কোর্টগুলো অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট ছিল, অনেক বেশি নিউট্রাল ছিল, Right. অনেক বেশি কারেজাস ছিল, অনেক বেশি বোল্ড ছিল। জি। তারপরে আস্তে 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 সময় গেল, 2009, 10, 11, 12 আস্তে আস্তে আমরা দেখলাম কোর্টগুলোতে দুটো ভাগ হলো। বলা হলো ওই কোর্টগুলো বিএনপি কোর্ট, এই কোর্টগুলো আওয়ামী লীগ কোর্ট। হ্যাঁ, ওটার মানেটা কি? মানেটা হচ্ছে আওয়ামী লীগের সিনিয়র লয়ার নিয়ে গেলে ওই কোর্টগুলোতে রিলিফ পাওয়া যায়, বিএনপির সিনিয়র লয়ার নিয়ে গেলে ওই অন্য কোর্টগুলোতে রিলিফ পাওয়া যায়। সো আমি দেখলাম, আমি যখন 4-এ ঢুকেছি তখন কিন্তু এটা ছিল না। Right. আস্তে 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 এটা হয়ে গেল বিএনপি কোর্ট, আওয়ামী লীগ কোর্ট। এরপরে আরো খারাপের দিকে গেল, প্রতিটা কোর্টই আওয়ামী লীগ কোর্ট হয়ে যাওয়া শুরু করলো। Yeah. প্রতিটা কোর্ট। ওখানে তখন কি হলো, নিউট্রাল লয়ারদের জন্য স্পেসটা খুব শ্রিঙ্ক করা শুরু করলো, আর বিএনপি লয়ারদের জন্য নো স্পেস হওয়া আরম্ভ করলো। এরপরে অভ্যুত্থানের পরে আমি দেখলাম কোর্টগুলোতে আরেকটা মেজর শিফটিং হয়েছে। সেটা কিরকম? কোর্টগুলো খুব ভীত হয়ে গেল, বিকজ 13-14 বছরের যেই একটা অন্যায় হয়েছে কোর্টের ভেতরে, সেটা প্রত্যেককেই ভীত করে দিল। এবং দেখুন, আপনার ভেতরে যদি সততা থাকে আপনি কিন্তু ভয় পাবেন না। Right. ভয় পাবেন যদি আপনার কোনো পেছনে কোনো Yeah. ব্যাগেজ If you made a mistake, If then made you're a going to be mistake, scared. হ্যাঁ, অবভিয়াসলি। Yeah. ওটা আমি দেখলাম যে শুরুতেই বলা হলো কোনটা পলিটিক্যাল মামলা, পলিটিক্যাল মামলায় জামিন হবে না। হোয়াট ইজ পলিটিক্যাল মামলা? আমি তো এটার ব্যাপারে কোথাও পড়িনি, শুনিনি, জানিনি কখনো, বাট এটা শুরু হলো। হ্যাঁ। এবং তারপর তো আপনারা দেখলেনই যে ভীষণ রকম মামলা বাণিজ্য, Yeah. পলিটিসাইজ করা সব কিছুকে, এক একটা মামলায় হাজার হাজার আসামি ঢুকায় দেওয়া, একদম মানে যা ঘটেছিল শেখ হাসিনার সময় ওটারই একটা একই জিনিস, একই yeah, জিনিস একই জিনিস। একই জিনিস নতুন করে যুক্ত হলো। আসামিদের গায়ে ডিম মারা, হ্যাঁ, হাত তোলা, yeah. ইয়ে করা, এগুলো যুক্ত হলো। আর পার্লামেন্টের কথা যদি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন, আমি 18 সালের যেই পার্লামেন্ট দেখেছি সেটাকে আমি একদলীয় পার্লামেন্ট বলি, বিকজ though জাতীয় পার্টি ওয়াজ ইন দ্য অপোজিশন বাট দে ওয়ার নট অপোজিট, এভরিবডি নোজ হ্যাঁ, ইট। everybody. হ্যাঁ, এখানেও কিন্তু আমি দেখতে পাই যে বিরোধী দলে যারা বসেছে, দে আর ভেরি হ্যাপি to be there. Yeah. I mean, they don't want to disturb the government. As if তারা ওখানে আছে অনেকটা গভর্নমেন্টকে কুশনিং করার জন্য, যেটা আমি যেটা মনে হয়। ধরুন বাণিজ্য চুক্তি নিয়ে কেউ কথা বলবে না, Right. আমি কথা বলতে গেলে আমি সুযোগ পাবো না। 5টা এমপির সই দিয়ে নোটিশ আনবো, সেই 5টা এমপি কোথায় পাবো আমি? Right. এইসব নানান প্রতিবন্ধকতা। So, ওটাকেও আমি মনে করেছিলাম এক দলের একটা পার্লামেন্ট, এটাও তার থেকে খুব ব্যতিক্রম না। এবং আমার কাছে যেটা জামাতের ব্যাপারে মনে হয় যে তারা এই কুশনিংটা করছে বিকজ তারা তাদের ঘর গোছাচ্ছে। তারা গভর্নমেন্টকে আগামী 2-3 বছরও খুব একটা ডিস্টার্ব করবে না, বিকজ তারা চাইবে নেক্সট ইলেকশনে তারা যেন 177 সিটস নিয়ে পার্লামেন্টে যেতে পারে, Right. and they are working for that. আপনি তো first when you entered parliament, it was through the reserved seat for women, এবং এবার আপনি direct election জিতেছেন from Brahmanbaria too, as an independent candidate, that too. How different were these two forms of entry to parliament in terms of legitimacy হোক, accountability, freedom? একটা কথা চলে আসে সবসময় রিজার্ভ সিট ফর উইমেনে, যে যারা আসে তারা দলের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে না। তো এটা কি আপনি যখন রিজার্ভ সিটে ছিলেন এটা কি ফিল করেছিলেন? এখন কি ব্যতিক্রম ঘটেছে? দুটোর মধ্যে মিলও আছে, ডিফারেন্সও আছে। আচ্ছা, ডিফারেন্সটা হচ্ছে আমার রিজার্ভ সিটে যখন আমি ছিলাম, আই ডিডন্ট হ্যাভ এনি কনস্টিটুয়েন্সি অ্যাজ সাচ। yeah. সো খুব সামান্য বরাদ্দ আসতো আমাদের। হ্যাঁ, ওটা মানে ইলেক্টেড সিটের চেয়ে অনেক কম রিজার্ভ সিটের বরাদ্দ, কিন্তু ওইটার এভরি পেনি আমি হিসাব করে করে আমার এলাকায় খরচ করেছি। বিকজ ব্যাক অফ মাই মাইন্ড আই হ্যাড দ্য প্ল্যান দ্যাট ইন নেক্সট ইলেকশন আই উইল রান Right. As a candidate. As a candidate. So ওটাই তো আসলে মূল কারণ ছিল রিজার্ভ সিটের, যাতে সে পরের ইলেকশনটার জন্য ডিরেক্ট ইলেকশনের জন্য সে রেডি হতে পারে। সো আমি কিন্তু ওটা একেবারে বাধ্য ছাত্রীর মতন ওই কাজটা করেছি।
আমি আমার সামান্য বরাদ্দ এলাকায় ব্যয় করেছি, এলাকায় রেগুলার গিয়েছি, পড়ে থেকেছি এলাকায়, আমি এলাকার জন্য কাজ করেছি এবং অ্যাট দ্য সেম টাইম আমি ন্যাশনাল ইস্যুজে অনেক কথা বলেছি। এখন ইন্ডিপেন্ডেন্টলি ইলেক্টেড হয়ে, এখন তো ডিরেক্ট ইলেক্টেড মেম্বার, এখন আমার বরাদ্দ বেশি, কাজও অনেক বেশি। এখন দেখা যায় যে এলাকার প্রবলেম নিয়ে আমাকে অনেক কথা বলতে হচ্ছে পার্লামেন্টে। সো আগে যেটা ন্যাশনাল ইস্যুজে আমি অনেক সময় দিতে পারতাম, এখন হয়তো লোকাল ইস্যুজেও আমাকে আসলে কথা বলতে হবে। তবে ফ্রিডমটা কি চেঞ্জ হয়েছে? No, it's the same freedom. It's the same. It's all same. Okay. Unless you are from the government party, the speaker will always try to somehow, dominate you, to let you speak. This is the culture of Bangladesh. তবে আপনার কিন্তু এবারের ইলেকশনটা খুবই politically dramatic ছিল. We saw that your party post was gone. You contested outside office party structure. Local BNP leaders were also expelled for campaigning for you. Absolutely. এবং তাও you won. More than 200 were expelled. Yeah, but you won still. What did that teach you about party power, people's expectations, people's power, and your own political identity? আমরা যারা রাজনীতি করি, আমরা একটা কথা ভুলে যাই একটা সময়ে, যে আমাদের এক্সিস্টেন্সের পুরোটা নির্ভর করছে মানুষের উপর। একজন ব্যক্তি, একটা দল, রাষ্ট্র ক্ষমতা, যেটাই আপনি বলেন, এটা পুরোপুরি নির্ভর করছে মানুষের উপর। মানুষের ভালোবাসা যদি থাকে, এনিথিং অ্যান্ড এভরিথিং ইজ পসিবল। বোথ ওয়েজ। কিভাবে? এনিথিং অ্যান্ড এভরিথিং 5ই অগস্টে আমরা দেখেছি। Yes. She had all her power. Yeah. Political power in terms of money, in terms of bureaucracy, in terms of State army, force. state forces. Yeah. Everything was in her favor, but she couldn't. আবার আদার সাইডে যদি আপনি দেখেন, আমার এই জয়টা, আমার 200 কর্মী, they were expelled. They all were expelled. একজনও মন খারাপ করে নাই। That gave me immense strength. Right. যে ওরা মন খারাপ করে নাই। মানুষ তার নিজের বোনের জন্য এত করে আমার জানা নাই, আমি জানি না। মানুষ তার রক্তের সম্পর্কের জন্য এত করে কিনা। আমার এলাকার মানুষ আমার জন্য জীবন দিয়ে দিয়েছে এবং আনবিলিভেবল, যে মানুষটা হয়তো সারা জীবন ধরে 1 লাখ টাকা জমিয়েছে, 50,000 টাকা ওটাই ও নিয়ে আসে আমার কাছে এবং খুবই লাজুকভাবে আমার হাতে টাকাটা দেয়, অ্যাজ ইফ টাকাটা ও দিচ্ছে না, ও নিচ্ছে। ও এত লাজুকভাবে আমার হাতে। সো এই ভালোবাসা আমি কিভাবে শোধ করবো নাজিবা? And nothing feels better than winning with the people's mandate. Oh yes, oh yes, oh yes. আমার সবসময় একটা কষ্ট ছিল যে বাংলাদেশে আমার কেউ নাই, আমি একা থাকি, আম্মা আর আমি। এখন আমার না আরো মন খারাপ। এখন আমার বিরাট ফ্যামিলি, এত বড় ফ্যামিলি যে আমার নিজের ইমিডিয়েট ফ্যামিলি বা এক্সটেন্ডেড ফ্যামিলি আমি ভুলেই গেছি। If we talk about campaigning, একে তো আমি জানতে চাই নারী ক্যান্ডিডেট হিসেবে ক্যাম্পেইনিং এর এক্সপিরিয়েন্স, আপনি অনেক বছর ধরেই এটা ফেস করে এসেছেন। আবার যখন আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে ক্যাম্পেইন করছেন, আবার পার্টি ক্যান্ডিডেট হিসেবে ক্যাম্পেইন করছেন, এটারও পার্থক্যটা একটু জানতে চাই। আমি না ক্যাম্পেইনিংয়ে গিয়ে নিজেকে নারী হিসেবে কোনোদিন কোনোভাবে ডিসক্রিমিনেটেড হতে দেখি নাই এলাকাতে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এবং আপনি আমাকে এখানে যা দেখছেন, এই সুতি শাড়ি, এই মালা, এই টিপ, চুল খোলা, আমার ক্যাম্পেইন আপনি দেখবেন, খুব ধুলা হলে মাথায় আমার কাপড় থাকে, তা না হলে আমার কিন্তু এটা আর সানগ্লাস থাকে। এটাই হলো আমার ক্যাম্পেইনের চেহারা। শহরে আমি এটা নিয়ে যত অস্থিরতা দেখেছি মানুষের, আমার আলতা থাকে অলওয়েজ পায়ে, আর এটা নিয়ে আমি গ্রামে একটা মানুষেরও মাথা ব্যথা দেখি নাই। সো আপনি যদি উদারতার দিক থেকে বলেন, মানে আমি কি বলবো, যেটাকে কুপমণ্ডুক, এটা আমি যেটুকু ফেস করেছি ওই শহরে ফেস করেছি। আমি গ্রামে কোনো রকম নারী হিসেবে, একজন প্রগতিশীল নারী হিসেবে এবং একজন একেবারে বাঙালি সাজের নারী হিসেবে আমি কোনোদিন কোনো প্রশ্নের মুখে পড়ি নাই। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এই প্রশ্নটা আমি অনেক নারী পলিটিশিয়ানদের সাথে কথা বলেছি, আমি কিন্তু ডিফারেন্ট অ্যান্সার পেয়েছি।
আমারটা আমি জানি না। আমি আমার মতো বাঙালি সাজ তো আর কোনো পলিটিশিয়ান দেয় কিনা আমি জানি না। আমার ইভেন আলতাটাও খুব রেগুলার, হ্যাঁ, আমার টিপ খুব রেগুলার, এগুলো রেগুলার, এবং পূজা টুজা আসলে তো একদম বড় টিপ খুব রেগুলার আমার সাজ। আমি জীবনে এই প্রশ্নের মুখে কোনোদিন পড়ি নাই। এবং আমাকে কেউ অন্যভাবে, আপনি কিন্তু সব প্রশ্ন মুখে করতে হয় না, আপনি লুকেও বুঝবেন যে he or she is judging you. Right. I was never judged. I was never judged in my constituency, never ever. I'm a little surprised actually Indeed. listening to It it. is surprising. It's quite It's surprising. হ্যাঁ। তবে যেটা জিজ্ঞেস করলাম যে একজন পার্টির ক্যান্ডিডেট হিসেবে ক্যাম্পেইন করা অ্যাজ এ ওম্যান কতটা সাপোর্ট আসলে পান, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে ক্যাম্পেইন করার মধ্যে এই পার্থক্যটা কি, সবচেয়ে বড় পার্থক্যগুলো কি? পার্টি ক্যান্ডিডেট হিসেবে তো আমি আসলে ওভাবে ক্যাম্পেইনের সুযোগ হয়নি, বিকজ পার্টি নেভার নমিনেটেড মি, Right, yeah. বাট I went for other people. They hired me as their, Yeah. you know, Campaigner. yeah, kind of thing. তখন আমি যেটা হয়েছে সব বিএনপি আর কি, all BNP people was there. Yeah. But when I campaigned as an independent candidate, সেখানে across the border সব ছিল, Right. সব মতের, সব ধর্মের, সব বিশ্বাসের, সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমার সাথে ছিল, এবং নিউট্রাল পিপল যারা পলিটিক্স করে না, they all were with me. Rubin Appa, we've had women at the very top of politics for many decades. তাও কিন্তু এখনো আমরা যদি ওই সিম্বলিজমটা সরিয়ে দেই, আমরা কিন্তু দেখছি যে নারীদেরকে না নমিনেশন দেওয়া হচ্ছে, না পার্টি স্ট্রাকচারের সাপোর্ট দেওয়া হচ্ছে, লোকাল লিডারশিপে দেখতে পাচ্ছি না, পার্লামেন্টে এত কম পার্টিসিপেশন। আমরা ডিরেক্ট ইলেকশনেই দেখলাম পার্টিজ নমিনেটই করে নাই, ডিসপাইট there being a clause in the July Charter. What does this actually translate into about our society? মনোযোগ দিয়ে এখন দুটো বই পড়ছি একসাথে, হ্যাঁ। একটা হচ্ছে শেখ হাসিনা, একটা হচ্ছে খালেদা জিয়া, Oh, wow. বাই মহিউদ্দিন আহমেদ। উনি দুটো মোটা বই লিখেছেন দুইজনের উপরে, হ্যাঁ। এই দুটো বই পড়লে আপনার কাছে পরিষ্কার হবে যে হ্যাঁ, তারা নেতা হয়ে উঠেছেন, তারা দীর্ঘ সংগ্রামের ভেতর দিয়ে নেতা হয়ে উঠেছেন, কিন্তু দুজনেই রাজনীতিতে এসেছেন যখন তাদের পার্টি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। Right. আওয়ামী লীগও 3 ভাগ হয়ে গিয়েছিল, বিএনপিও কয়েকটা ভাগ হয়ে যাচ্ছিল, কেউ ছিল না সিম্বল, অ্যাজ এ সিম্বল অফ ইউনিটি। তখন ওনাদেরকে আনা হয়। সো ওনারা কিন্তু একেবারে রুট লেভেল থেকে নিজের পরিচয়ে, নিজের ইয়েতে যুদ্ধ করে আসা তা কিন্তু না, দুজনেই কিন্তু পার্টি চিফ হিসেবে এসে বসেছেন ওই চেয়ারে। তারা কিন্তু মানে বটম থেকে না, দে ওয়ার নট ওইরকম। সো ওটা আমি সরিয়ে রাখি, ওটাকে লেটস নট টেক ইট অ্যাজ অ্যান এক্সাম্পল। কিন্তু আনফর্চুনেটলি আমাদের মেয়েদের মধ্যেও রিজার্ভ সিট এক রকমের দেয়, তাদেরকে শান্তি দেয় যে ঠিক আছে, লেটস নট ফাইট উইথ আওয়ার মেল কালিগস অ্যান্ড লেট নট গেট ইনটু দ্যাট। আমরা তো হবই, reserve seat is there for us. At the same time, it gives some sort of comfort to the party as well. তারা মনে করে আচ্ছা ঠিক আছে, আমরা ওই আসনটা একজনকে দেই, we will take her as a reserve seat member. Right. So that proposal was there for me as well. And আপনি যদি কমেন্টগুলো দেখেন, আপনি দেখবেন অনেকেই লিখছে যে রুমিন, আপনি তো যেতে পারতেন সংরক্ষিত মহিলা আসনে, why did you betray your party? হ্যাঁ, এরকম। কিন্তু কেন আমাকে রিজার্ভ সিটেই যেতে হবে when I have got all the qualities to get elected? এক্স্যাক্টলি। তো এই যে রিজার্ভ সিটের ব্যাপারটা, আমার মনে হয় এইগুলো নিয়েও আরেকটু রিসার্চ হওয়া উচিত, আরেকটু চিন্তা ভাবনা হওয়া উচিত, এবং পার্টিগুলো দেখুন, আমাদের যে যোগ্য নারী নাই তা কিন্তু না, এক্স্যাক্টলি। হ্যাঁ, আমাদের অনেক যোগ্য এবং নারী আছে। আমরা তো এবারও দেখলাম যে even though there was just a less amount of women, কিন্তু the women who were fighting, all of them qualified. একদম, All of them were qualified. একদম। সুতরাং ওইগুলোতে আমার মনে হয় পার্টিগুলো যদি আরেকটু উইমেন ফ্রেন্ডলি হয়, Yeah. তাহলে ভালো হয়। এদিকে আবার যখন এতগুলো রিফর্ম কমিশন ছিল, আমাদের ন্যাশনাল কনসেনসাস কমিশন ছিল, আমাদের উইমেন্স অ্যাফেয়ার্স রিফর্ম কমিশন, তারা তো অনেকগুলো রেকমেন্ডেশন করেছিল। ওই রেকমেন্ডেশনের মধ্যে একটা ছিল ডিরেক্ট ইলেকশনস ইভেন ফর রিজার্ভ সিট। এটা এতবার এই জিনিসটা নিয়ে কথা হয়েছে, এত নারী পলিটিশিয়ানরা এটা নিয়ে কথা বলেছে, কেন এটা গুরুত্ব দেওয়া হচ্ছে না এটাকে? কেন এটা পলিটিক্যাল পার্টিরা মানছে না? ইজ দেয়ার সাম কাইন্ড অফ ফিয়ার ওয়ার্কিং? আপনি একটু চিন্তা করে দেখেন, আমাদের এত বড় একটা রিফর্ম কমিশন হলো, কনস্টিটিউশন রিফর্ম কমিশন হলো, আমরা কোনো নারী সদস্য খুঁজে পাইনি। কিন্তু দীর্ঘদিন ডিবেট হয়েছে দলগুলোর মধ্যে,
কয়জন নারী উপস্থিত থেকেছেন বা তাদের Actually, সব রিফর্ম কমিশনের মধ্যে মনে হয় একটা কি দুইটা বাদে সব উইমেন্স রিফর্ম কমিশনেই ছিল। সব। এবং উইমেন রিফর্ম কমিশন যেটা হয়েছে তাদেরকে নিয়ে কিরকম আচরণ হয়েছে সেই রিপোর্টটা পর্যন্ত আলোর মুখ দেখতে দেয় নাই। সে রিফর্মটা নিয়ে কোনো ডিবেট হয় নাই সোসাইটিতে, সে রিফর্মটা নিয়ে কোনো আলোচনা হয় নাই সোসাইটিতে। এটাকে নোংরা ভাষায় আক্রমণ করে সরিয়ে রাখা হয়েছে। আমার কষ্ট লাগে, এবং আমার কষ্ট লাগে যখন আমি দেখি যে একজন যোগ্য নারীর যোগ্যতাকে স্বীকার করতে আমাদের সমাজ খুব লজ্জিত হয়ে যায়। হ্যাঁ, তার কারণটা কি জানেন? তার কারণ হচ্ছে আমাদের সমাজের বেশিরভাগ পুরুষের ইনফিরিয়রিটি কমপ্লেক্স। That's why I asked if there was a fear working somewhere. Yeah. Yes. That is their own inferiority complex. ওরা জানে ওরা পারবে না। 17 বছর বিএনপির বেশিরভাগ পুরুষ সদস্যরাই আড়ালে আবদালে ছিলেন। আপনি টকশোগুলো খোলেন, দেখবেন বেশিরভাগই মেয়েরাই কথা বলেছে। আপনি চিন্তা করে দেখেন, পার্লামেন্টে আপনি যদি প্রসিডিংসগুলো খেয়াল করেন, 90 সাল থেকে প্রসিডিংস খুলে দেখেন, খুব কম কথাই আপনি পাবেন যেটা কনস্ট্রাকটিভ, যেটা তথ্যভিত্তিক, যেটা পরিসংখ্যান নিয়ে আলোচনা করে, অর্থাৎ একটা রিসার্চ বেসড স্পিচ যেটাকে বলা হয়। হ্যাঁ, জ্ঞান ভিত্তিক একটা 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 খসড়া আপনি পাবেন না। কিন্তু আমি আমাকে নিজের সাথে নিজেকে মানে আমাকে আমার থেকে সরিয়ে আপনাকে বলি, কারণ না হলে আমারটা মনে হবে আই এম ব্র্যাগিং। আই এম নট ব্র্যাগিং। হ্যাঁ, আপনি আমার স্পিচগুলো দেখবেন কি পরিমাণ রিসার্চ আমি সেখানে করেছি। ইকোনমিক্স ওয়াজ নেভার মাই সাবজেক্ট। আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এজ আই হ্যাভ টোল্ড ইউ, অ্যান্ড দেন ল। আমি শুধুমাত্র স্পিচ রাখার জন্যে ইকোনমিক্সের উপর দিনের পর দিন পড়াশোনা করেছি। আমি ওর কাছে দৌড়ে গেছি বোঝার জন্য, এবং তারপর আমি স্পিচগুলো রেডি করেছি। কাউকে দেখবেন প্রশংসা করতে শুনবেন আপনি। এবং আপনার একটা জিনিস আমি খেয়াল করেছি, যেটা বাকিরা যেটা করে আপনি এটা করেন না। ইউ নেভার রিসোর্ট টু মকারি। নো, I never do that. You don't do that? No, I never. অনেকে মনে করে যে that makes your speech more, entertaining and মানুষ শুনবে, ভালো লাগবে। আবার কি আমি মনে করি এটা সময়ের অপচয়। To me it's a wastage of time, because every single minute will cost you 2 lakh. The amount is huge. এখানে জোক করা, হাসা, No time. No. I don't have time for that. 2 লাখ টাকা আমার গরিব দেশের অনেক টাকা ভাই। আমি একদম, এবং আমি নাজিবা, আমি আমার বইয়ে লিখেছি, আমার রিসেন্টলি যে বইটা প্রথমা থেকে গেছে ওখানে আপনি পাবেন, আমি ইভেন আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় পড়তাম যে আমি 1 মিনিটে কয়টা শব্দ বলতে পারি। আমি কিন্তু জানি আমি 1 মিনিটে 150টা শব্দ বলতে পারি, 2 মিনিটে আমি 300টা শব্দ বলতে পারি। এটাও আপনার ক্যালকুলেট করতে হয়েছে। হ্যাঁ, কারণ ওই যে ঘড়ি, সময় তো চলে যাচ্ছে। আমি এইভাবে আমার ডিভোশনটা ওই লেভেলের ছিল। আমি আসলে আমার next question is about this, very much about this. You've built much of your political identity as a voice of opposition. কিন্তু opposition তো সবসময় criticism না, সবসময় mockery না। It involves strategy, responsibility, and sometimes even compromise. আপনার কাছে what is the art of opposition, and how do you decide যে কোন ব্যাটলটা তখনই ফাইট করতে হবে এবং কোন ব্যাটলটা পরে আস্তে ধীরে ডায়লগের মাধ্যমে সলভ করতে হবে? How do you differentiate between that? দেখুন, কিছু ব্যাপার আছে মানুষের কথা যেগুলো, সেগুলো দেন অ্যান্ড দেয়ার বলা ভালো। ধরুন, এই সরকার এসেছে 3 মাস মাত্র, এর মধ্যেই আমাদের বিদ্যুতের দাম 2 বার বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে। এটা ডিরেক্টলি ডে 1 থেকে প্রতিটা মানুষের জীবনকে এফেক্ট করবে। সো এটা দেন অ্যান্ড দেয়ার অ্যাড্রেস করতে হবে, এটা নিয়ে কথা বলতে হবে। আর স্ট্র্যাটেজি যেটা, সেটা সাধারণত যখন আমি বড় দল যদি কখনো হয়, সেখানে যদি আমি সেটাকে লিড করি, তখন আমরা আলোচনায় বসতে পারি যে আমরা নেক্সট ইলেকশনটা কিভাবে করব, কেয়ারটেকার গভর্নমেন্ট কিভাবে আমরা ফর্ম করতে চাই, কিংবা একটা কনস্টিটিউশনাল রিফর্মটা আমরা কিভাবে করব। তখন ডায়ালগের কথা আসে, তখন হয়তো কিছু ছাড়ের কথা আসে। আপনি পার্লামেন্টেও অনেকবার বলেছেন যে a large
percentage of voters, they remain underrepresented in Parliament. So right now inside Parliament, how do you balance participating in the institution with critiquing its limitation critique করছেন কিন্তু আবার পার্টিসিপেট করতে হচ্ছে আপনার ইনস্টিটিউশনে, তো এটা আপনি ব্যালেন্স করছেন কিভাবে? ইনস্টিটিউশন বলতে কি আপনি পার্লামেন্টের কথা বলছি। আচ্ছা, পার্লামেন্টে আমাদের কয়েকটা কাজ আছে। একটা হচ্ছে টু মেক লজ, এবং যখন একটা ল ড্রাফট হয়ে আসে তখন সেখানে কোন জায়গাগুলোতে ফ্লজ আছে, কোন জায়গাগুলোতে আরেকটু রিফর্ম দরকার, কোন জায়গাগুলোতে কীরকম হলে বেটার হয় সেটা নিয়ে কথা বলা। সেটার সুযোগ আমরা পাই নাই। 133টা অধ্যাদেশের মধ্যে 98টা অধ্যাদেশ পাস হয়েছে ইন 2 days। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আসেনি। সো সুযোগ কোথায়? আই কুডন্ট। জুলাই চার্টার নিয়ে আমার এক্সপিরিয়েন্স খুব দুঃখজনক। আমি বিরোধী দলের কাছে গেছি, হাত জোর করে তাদের কাছে সময় চেয়েছি, they didn't allow me time. So as the government party, কেউ আমাকে সময় দেয়নি। সো জুলাই চার্টার নিয়ে আমি কথা বলতে পারি নাই। কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আমি নাম বলবো না, অনেক তুখোর বক্তা এসে আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা কি জানি বলতে হয় এখানে, and I assisted them, but I couldn't speak. এটাই কষ্ট আমার। হয়তো একটা বড় দলের রিপ্রেজেন্টেটিভ হলে এটা হতো না, আমি কথা বলতে পারতাম। কয়েকটা মাইনরিটি বলা যায়, মাইনরিটি গ্রুপসকে কখনোই আসলে পার্লামেন্টে মেনশন করা হয় না। কখনোই আমরা এই মানুষগুলো, ডিসেবলড উইমেন যদি বলি, ইন্ডিজিনাস উইমেন যদি বলি, হিজড়া কমিউনিটি যদি বলি, অথচ আমরা কিন্তু দেখে আসছি যে তাদের প্রতি সহিংসতা অনেক বেশি আমাদের দেশে। what can we expect from Rumin Farhana in terms of fighting for these women? Please don't expect me so much. আমার আর শক্তি নাই। কিন্তু ধরেন আমি অনেক ইয়াং ভোটার্সদের সাথে ওই প্রোগ্রামে কথা বলেছি, তো ওরাও কিন্তু বলেছে যে আলটিমেটলি কিন্তু আমরা তাকিয়ে থাকি পার্লামেন্টে রুমিন আপার দিকে, যে আচ্ছা উনি তো আছেন আমাদের জন্য। ডাজ দ্যাট ক্রিয়েট আ লট অফ প্রেশার অন ইউ? কিছুটা তো বটেই। আমি চেষ্টা করব। আমার সবচেয়ে প্রবলেমটা কোথায় হয়ে যায়, আমার রিসার্চ করে কথা বলতে কোনো অসুবিধা নেই। আমার রিসার্চ করতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, আমি খুব পছন্দ করি পড়া, কিন্তু আমাকে তো সুযোগটা দেয় না। আমাকে অলওয়েজ ব্যালেন্স করতে হয়। আচ্ছা আমি কি এখন উইমেন ইস্যু নিয়ে কথা বলবো, নাকি আমি তেলের দামটা নিয়ে কথা বলবো? দেখা যাচ্ছে নাকি মিজেলস আউটব্রেক নিয়ে কথা বলবো, নাকি আমি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে, আমি কোনটা নিয়ে কথা বলবো? তখন আমি অলওয়েজ বেছে নেই কি যেটা বেশি সংখ্যক মানুষকে এফেক্ট করছে। রাইট, হ্যাঁ। ফর এক্সাম্পল প্রাইস হাইক, এটা তো সবাইকে, আপনাকে আমাকে সবাইকে এফেক্ট করছে, ওটা নিয়ে আমি আলাপ করি। আমি আবার তুলনা করি, আচ্ছা এটা নিয়ে কথা বললে এত সংখ্যক মানুষের উপকার হবে, এটা নিয়ে কথা বললে অত সংখ্যক হবে। সো আমি বেশি সংখ্যকের দিকে অলওয়েজ যাই। বাট শুধু তো পার্লামেন্ট না, পার্লামেন্টের বাইরেও অনেকগুলো জায়গায় কথা বলার সুযোগ আছে, যেমন আপনার এখানে আজকে কথা বলতে পারছি। হ্যাঁ, সো এই জায়গাগুলোতেও আমি কথা শুরু করব। আর আপনাদের সবার দোয়া যদি আমার সাথে থাকে, আল্লাহ যদি সহায় হন, হয়তো আমি আরেকটু বড় প্ল্যাটফর্মে সামনে আরো বড়ভাবে কাজ করতে চেষ্টা করব। Let's talk about the post-July uprising scenario. এখন এই মুভমেন্টটা আমরা দেখেছি all walks of people from all walks of life joined in. আপনি ছিলেন, আমরা ছিলাম। We saw an entire generation, new generation enter politics, এবং তাদের ধারণা যে it's the older politics or the older politicians that failed them, যে কারণে ওরা ধারণা করছে যে এখন তাদের এসে হাল ধরতে হবে। আপনি জেনজির সাথে পার্লামেন্টেও বসেছেন, আবার বাইরেও জেনজির সাথে মিশেছেন। I want to know, what do you think Gen Z understands better about politics compared to previous generations? এবং এখনো আসলে what are they still underestimating about how change actually happens? ওরা কি বুঝছে কোন পথটা ঠিক আছে আবার কোন পথটাতে ঠিক নেই? ওদের কারো পড়াশোনা ভালো, যেটা আমি আগের জেনারেশনের মধ্যে পাই না, যেটা আমি বর্জুয়া দলগুলোর মধ্যে পাই না। ওদের পড়াশোনা ভালো, পলিটিক্স নিয়ে আন্ডারস্ট্যান্ডিং খারাপ না, বেশ ভালো, সাহস আছে। আমি সত্যিকার অর্থে পার্লামেন্টে বিরোধী দলের ভয়েস বলতে আমি কিন্তু জেন জিদেরই দেখি যে তারা উঠে দাঁড়িয়ে শক্ত কথা বলছে সরকারকে, এবং তাদের বোঝাপড়া,
ইচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইচ্ছা। ওরা শিখতে চায়, জানতে চায়, বুঝতে চায়, খুব জরুরি। আমার তো আগের দলগুলোকে মনে হতো যখন আমি ছিলাম যে এরা না একসাথে আটকে গেছে, কোনো একটা জায়গায় আটকে গেছে, ওরা বেরোতে চায় না ওই জায়গাটা থেকে, ওই কমফর্ট জোনটা থেকে বেরোতে, পড়তে চায় না, জানতে চায় না, শিখতে চায় না, বুঝতে চায় না, কি করে আরেকজনকে পা ধরে টেনে নামাবে, ওখানেই তাদের সমস্ত চিন্তা ভাবনা ব্যয় হয়ে যায়। ও সো একটা মানে কোনো কিছু বুঝে জেনে একটা পারফর্ম করার যে ব্যাপার, সেটা আমি ওই জেনারেশনটার মধ্যে দেখি নাই, বর্জুয়া দলগুলোর মধ্যে আমি দেখি নাই। কিন্তু বাম দলগুলোর মধ্যে আবার পড়াশোনা আছে। হ্যাঁ, আমি এই ইয়াং জেনারেশনের মধ্যে ওটা দেখি, ওরা জানে। কিন্তু ওদের যেটা সমস্যা হয়েছে, ওরা যদি, আমি সবসময় একটা কথা বলি যে পলিটিক্সের পারসেপশন ইজ রিয়ালিটি। পিপল আপনার ব্যাপারে যেটা ধারণা করবে, ধারণা, ওটাই আপনি। কিন্তু সে কারণেই বিদেশে কোটি কোটি ডলার খরচ হয় একটা পলিটিশিয়ানের ইমেজ বিল্ড করতে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয়েছে যে তারা যদি কোনোভাবেই কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় না দিত, তাদেরকে নিয়ে কোটি কোটি টাকার হোলি খেলার কোনো প্রশ্ন না উঠতে দিত, তারা তাদের যেই লাইফস্টাইলে তারা বেড়ে উঠেছে সেটাকেই তারা জারি রাখতো, ভালো হতো। ওদের জন্য ভালো হতো, রাজনীতির জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো। ওই পারসেপশনটা তারা নষ্ট করেছে। এখনো কেন একজন সাবেক উপদেষ্টার শত শত কোটি টাকা এটা উঠবে কেন? ওঠাটাই অপরাধ। তুমি করেছো কি করো নাই, ওই বিচারেই মানুষ যাবে না। এই যে তুমি উঠতে দিয়েছো, তোমাকে নিয়ে উঠেছে, এটাই তোমার সর্বনাশ হওয়ার জন্য যথেষ্ট। জেনজির এই ভালো দিকগুলো আমি একটু জানতে চাচ্ছি, where are their shortcomings? ওকে, একটা হলো যে তারা পারসেপশনটাকে ওভাবে তৈরি করতে পারে নাই তাদের ব্যাপারে। দুই হচ্ছে তাদের মধ্যে আমি ভীষণ রকম, অনেকের মধ্যে, নট এভরিওয়ান অবভিয়াসলি, আমি দক্ষিণ পন্থার একটা উত্থান, রাইটার্স ফোর্সের এক ধরনের ডমিনেন্স আমি লক্ষ্য করি। ওটা ভালো না। বাংলাদেশের মাটিটা আরবের মাটি নয়। হ্যাঁ, বাংলাদেশে ইসলাম এসছে অলিয়া উলিয়াদের হাত ধরে। বাংলাদেশে সকালবেলা আজান যখন হয়েছে সবাই উঠে নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, সন্ধ্যাবেলা আবার হারমোনিয়াম নিয়ে গান গেতে বসেছে। আপনি আপনার ইসলামকে আমাদের উপর চাপিয়ে দিলে তো হবে না। এবং আপনি সঠিক, বাকি সব কিছুর বিচার আপনি করবেন, এটা তো ধর্মে বলে না। ধর্মে তো বিচারের ভার একজনের হাতে। আপনি যখন সেই বিচারটা কেড়ে নিতে চাইছেন, আপনি আসলে কত বড় অপরাধ করছেন। It's tantamount to shirk. So ওটা তো হয় না। আমারটা আমাকে পালন করতে দেন, আপনারটা আপনি পালন করেন। রুমিনাপা, আপনি ভোকাল ছিলেন অনেক পার্লামেন্টে about the measles outbreak. Oh yes. ভয়াবহ একটা সময় যাচ্ছে, চাইল্ড ডেথ, ভ্যাকসিন শর্টেজ, দ্য ব্রেকডাউন অফ দ্য পাবলিক হেলথ সিস্টেমস। যখন when children are dying because systems are failing, তখন কতটুক accountability should parliament demand, or do you think we have enough urgency when the child victims are poor, when they're voiceless, when they're from villages? Yeah, absolutely 100%. এবং আমার কাছে মনে হয়েছে যে আমাদের সরকারের একটা বিশাল ব্যর্থতা হয়েছে। কেন এরকম মিজলস আউটব্রেক হচ্ছে এটা নিয়ে অনেক তর্ক হতে পারে। টিকা হয়নি, কোন সরকার টিকা আনেনি, কোন সরকার দেয়নি টিকা, কোন সরকার ক্যাম্পেইন করেনি, কোন সরকার। আমরা কিন্তু তখন থেকে এটাই দেখছি যে ব্লেম গেম চলছে, কিন্তু মাঝে দিয়ে 600-র উপরে বাচ্চা মারা গেছে। ওটা হচ্ছে একেবারে আপনার মানে লিখিত, মানে হসপিটাল কাউন্টার, হ্যাঁ, যেটা। আর আনরিপোর্টেড তো নিশ্চয়ই অনেক, ওটা তো বাদ দিলাম। তো এই সময় সরকারের উচিত ছিল প্রাইভেট হসপিটালগুলোর দরজা খুলে দেওয়া, এনআইসিইউগুলোর ব্যবস্থা করা, সরকারি হাসপাতালে যদি সংকট হয় প্রাইভেটে দিয়ে দেওয়া, সেই খরচ সরকারের বহন করা। কত খরচ হতো, কত খরচ হতো আপনি আমাকে বলেন। এবং সরকারি হাসপাতালগুলো, আমি 3 মাসের বয়সী এই সরকারকে দায়ী করব না। আমাদের সরকারি হাসপাতালগুলোর বেহাল অবস্থা বহু দিন, অনেক বছর মানে এই জন্য। এবং আমাদের মানে শহরগুলোতে তো দূরের কথা,
আমাদের চর হাওড় অঞ্চলে হাসপাতালে ডাক্তার নাই বছরের পর বছর। বছরের পর বছর কোনো মেশিন কাজ করে না, কোনো ওষুধ নাই, কোনো নার্স নাই, কিছু নাই, কিছু নাই। আর আবর্জনা তো বাদই দিলাম। এই জন্য আমি বলেছিলাম যে আমাদের তো সবাই এমপি হতে চায়, বাংলাদেশে যেই হয় সেই এমপি হবে। গার্মেন্টস ব্যবসা এমপি হবে, ইয়াবা ব্যবসা এমপি হবে, তারপরে আপনার মাদক ব্যবসা এমপি হবে, অস্ত্র ব্যবসা এমপি হবে, উইদাউট এনি নোন সোর্স অফ ইনকাম এমপি হবে, সবাই এমপি হবে। আমি খুব হ্যাপি সবাই এমপি হোক, কোনো অসুবিধা নাই। কিন্তু এমপি হলে এলাকায় চিকিৎসা নিতে হবে, এলাকায় ডাক্তার দেখাতে হবে, এলাকায় বাচ্চা পড়াইতে হবে। আমি দেখি তারপর কয়জন এমপি হয়। কারণ যখন আপনার এমপি এলাকায় চিকিৎসা নেবে, অটোমেটিক্যালি এক এলাকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে। যখনই আপনার এমপির ছেলেকে লোকাল স্কুলে পড়াবে, সে অটোমেটিক্যালি স্কুলের শিক্ষার মান ভালো হতে বাধ্য। রাইট, সো আমি এইটা একেবারে ম্যান্ডেটরি করতে চাই যে এমপির ছেলে মেয়ে বাচ্চা স্কুলে পড়বে, চিকিৎসা সরকারি হাসপাতালে হবে। বিকজ আমাদেরকে তো কোনো একটা সলিউশনে আসতে হবে। ধরুন এই যে পপুলিস্ট ডিসিশন, গাড়ি নেবে না, প্লট নেবে না, দ্যাটস এ গুড ডিসিশন, নো ডাউট অ্যাবাউট ইট, ভেরি গুড ডিসিশন। কিন্তু আপনি যদি 10টা গাড়ির টাকা একটা চুক্তি করতে গিয়ে 100টা গাড়ির টাকা আপনি মেরে দেন, তাহলে আর এই একটা গাড়ির টাকা আপনার কি ট্যাক্সের টাকা দিয়ে কি যায় আসে? আপনি কি বুঝান মানুষকে? হ্যাঁ, আপনি যদি ওরকম ভালো সার্ভিস সাধারণ প্রান্তিক মানুষের ঘরে পৌঁছে দিয়ে তারপরে সব পপুলিস্ট ডিসিশনে যেতেন, ভালো হতো। আপা এখন লেটস টক অ্যাবাউট একদম রিসেন্ট একটা ঘটনা। বনলতা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়াতে যে স্ক্রিনিংটা ক্যান্সেল করে দেওয়া হলো, it has raised questions not just about the film, কিন্তু কালচারাল পুরো ফ্রিডম নিয়েই প্রশ্ন উঠে গেছে। যেখানে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কালচারাল হিস্ট্রি, যে উস্তাদ আলাউদ্দিন খান টু মানে এতগুলো মিউজিক, লিটারেচার, পারফরমেন্স সব কিছু নিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া হ্যাজ অলওয়েজ বিন নোন টু বি ভেরি ভেরি রিচ। অ্যাবসলিউটলি। অ্যান্ড এটা আমিও শুনেছি আপনার মুখে যে ইউ হোল্ড আ লট অফ প্রাইড এই কারণেই। কিন্তু যখন এরকম একটা প্রেশারের কারণে এটা হয়, অ্যাজ অ্যান এমপি ফর ব্রাহ্মণবাড়িয়া টু, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ অ্যাট স্টেক অ্যান্ড হোয়াট ডু ইউ প্ল্যান টু ডু টু প্রিজার্ভ দিস ডিস্ট্রিক্টস কালচারাল লাইফ? দেখুন, এই যে বনলতা নিয়ে যেটা হলো, আমাদের সদরের কিছু ছেলে, ব্রাহ্মণবাড়িয়া সদরের কিছু ছেলে, তারা তাদের ব্যক্তিগত উদ্যোগে ফিল্মটা প্রচার মানে দেখানোর একটা উদ্যোগ নিয়েছিল। ওখানকার ফিল্ম সোসাইটি, ওখানকার ফিল্ম সোসাইটি, কারণ আমাদের যেই সিনেমা হল ভেঙে ফেলেছে। হ্যাঁ, এটা নিয়েও জানতে চাচ্ছিলাম যে সিনেমা হলও ভেঙে ফেলেছে। ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাসা, সঙ্গীতাঙ্গন সব পুড়িয়ে ফেলেছে 21 সালে। তখন কিন্তু আওয়ামী লীগ পাওয়ারে। 21 সাল কেউ বাধা দেয়নি বা হয়নি, পারেনি সরকার। এবং এই যে তাদের এই অ্যারোগেন্সটা তৈরি হয়েছে, হ্যাঁ, রাইটেস্ট ফোর্সের যে অ্যারোগেন্সটা তৈরি হয়েছে, যে উই ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং অ্যান্ড নোবডি উইল ডেয়ার টু আস্ক আস এনি কোয়েশ্চেন। ওদের ভয়ে সরকার 7 গাড়ি পুলিশ পাঠিয়েছে, বাচ্চা বাচ্চা ছেলে, ফিল্ম সোসাইটির ছোট ছোট ছেলেরা, হ্যাঁ, আমাদের ছেলেদের বয়সী ছোট ছোট বাচ্চারা, তারা উদ্যোগ নিয়েছে। সেখানে 7 গাড়ি পুলিশ গেছে। তারপরে তারা আমাকে যোগাযোগ করেছে আমার সাথে, এমন দেন আমি বলেছি ঠিক আছে আসো। আমি চেয়েছিলাম সদরে মানববন্ধন করতে, বাট বাচ্চারা হয়তো একটু দে ওয়ার লিটল শেকি, তো ওরা বললো যে আমরা শাহবাজপুরে আপনার বাসার এখানে করবো। আমি বলছি ফাইন, আসো। তারপরে ওরা আমার বিরুদ্ধে অ্যালিগেশন আনলো ধর্ম অবমাননার। আমি একদম ক্যাটেগরিক্যালি জিজ্ঞেস করলাম কোনটা এক্স্যাক্টলি, কোনটা আমার কোন কথাটা ধর্ম অবমাননা। এবং আমি একই সঙ্গে এটাও বললাম যে ওই দুঃসাহস দেখাবেন না, আমি আমার জবাব আমার মালিককে দিব, তোমাকে না। তুমিও তোমার জবাব তোমার মালিককে দিব, আমাকে না। সো দুজনের পথ আলাদা আলাদা, দুজনের পথে পিসফুলি চলে যাই। কই বাড়লো না তো ঘটনাটা। সো এতদিন সরকাররা না, যে আমরা বোগাস বু পড়তাম না ছোটবেলায়, যে হ্যাঁ দের ইজ নাথিং বাট উই আর জাস্ট কেয়ার অফ ইট, হ্যাঁ, ওটা বোগাস বুয়ের মতো, এত ভয়ের কিছু নাই। কাওমি জননী উপাধি পেয়েছিলেন শেখ হাসিনা, মসনদ রাখতে পারেন নাই। সোসাইটিতে রাইটেস্ট ফোর্সকে উনি কন্ট্রোল করার চেষ্টা করেছেন, কন্ট্রোলড হয়নি। কারণ আপনি আপোষ করবেন আবার কন্ট্রোল করবেন, আবার আপোষ করবেন আবার কন্ট্রোল করবেন, হয় না এটা। এতগুলো মাজার ভাঙা হয়েছে, একটা মানুষ কথা বলে নাই। আমাদের দেশে সাবকন্টিনেন্টে ইসলাম কোথা থেকে এসছে?
এই অলিয়া উলিয়ার হাত ধরে এসছে। এবং আপনি মাজারে যান, আপনি দেখুন সব ধর্মের মানুষ ওখানে আছে। একদম, জি। আপনি অন্য ধর্মের বলে কি আপনি বাতাস কম পাচ্ছেন? আল্লাহ কি আপনাকে কিছু বাতাস কম দিচ্ছে আর আমাকে কিছু অক্সিজেন বেশি দিচ্ছে? নো। আমরা ওনার সৌন্দর্যের কোনো কিছু কি অন্য ধর্মের মানুষ কম পাচ্ছে, আমরা কম আমাদের বেশি দিচ্ছে? নো। আল্লাহ ডিসক্রিমিনেশন করে না তো। আপনি কে তাহলে ভেদ করার? আল্লাহ তো তার বান্দাদের মধ্যে ভেদ করে না, তাহলে আমরা কে ভেদ করার? সো পলিটিক্সে আমার মনে হয় যে ধর্মকে ব্যবহার হয়েছে, 80-র দশক থেকে তীব্রভাবে ব্যবহার হয়েছে। এর তো একটা মাসুল আমাদের দিতে হবে। আপা, এখন আপনি এই বনলতা এক্সপ্রেস স্ক্রিনিং এর ক্যান্সেলেশনের জন্য যে মানববন্ধনটা হয়েছিল, সেখানে আপনি বলেছিলেন, ইউ আস্কড why a state that cannot protect children from rape Yes. or citizens from crime is so eager to stop a film screen. Absolutely. এই কথাটাই আমি একটু জানতে চাই যে what does this reveal about the government's role, এবং আপনাকে কি কনসার্ন করছে এই মুহূর্তে? আমাকে কনসার্ন করছে যে এত ভীত সরকার দেশটা চালাবে কি করে। যেই সরকার একটা ফিল্ম তার তথ্য মন্ত্রণালয় কর্তৃক সনদপ্রাপ্ত, কারণ মানে অনেকে কিন্তু আবার মনে করছে সরকার মেবি কেয়ার করছে না, কিন্তু আপনি বলছেন যে একটা ভয়ের দিক না, ভয়ে। they allowed this to happen. Absolutely, they are very scared of this rightist group, very scared. এবং এই ভয়ের কারণে তারা 7 গাড়ি পুলিশ পাঠিয়েছে ফিল্মটা যাতে বন্ধ হয়ে যায়। এত ভয় তাদের কেন? ব্রাহ্মণবাড়িয়া তো রাদার তাদের 7 গাড়ি পুলিশ প্রোটেকশন দিয়ে ফিল্ম চালানোর ব্যবস্থা করা উচিত ছিল। কারণ আপনি যদি আপনার ডিসিশনের উপর শক্ত না হয়ে দাঁড়াতে পারেন, আপনাকে কিন্তু যে আমি People will take advantage of it, না? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং দেখেন, এটা ধরুন আমাদের তো সব আমাদের জীবনে কি হয়, ছোট দিয়ে শুরু হয়। ইউ স্টার্ট বাই কিলিং আ র্যাট অ্যান্ড ইউ এন্ড বাই কিলিং আ ম্যান। হ্যাঁ, তো এখন আপনি ছোট ছোট বিষয় নিয়ে শুরু হবে, একটা ফিল্ম বন্ধ, একটা গানের আসর বন্ধ, একটা সঙ্গীতাঙ্গন বন্ধ, একটা সিনেমা হল বন্ধ, সেসবে একটা 10 বছরের মেয়ের বিয়ে ফরজের মধ্যে দিয়ে। আর গেলাম না, কারণ এখন তো আমাদের ধর্ম মানে হয়ে গেছে এখন নারীকে নিয়ে আলোচনা। এর বাইরে যে ধর্মের কত বিউটিফুল বিউটিফুল বিষয় আছে, আমরা তো ওইদিকে তাকানোরই সময় নাই। আমি তো ইংরেজি ওয়াচগুলো রেগুলার শুনি। মুফতি ম্যানক ভালো বলেন, নোমান আলী খান ভালো বলেন, ওমর সালাইমান। Yes, Omar Suleiman. এবং I love Omar Suleiman. I love Omar Suleiman too. And look at his face, that is so Soft, it's so endearing না? ওনাকে দেখলেই মনে হয় যে আচ্ছা ওনার কথাটা শুনি। একদম, Yeah. একদম। স্পেশালি সুলাইমানের চেহারা ইজ সো নুরানি, যেটাকে বলে একদম, একদম, নুরানি। হ্যাঁ। চেহারা তো আর কম্পেয়ার করা উচিত না, বাট মানুষের আমি কিন্তু মনে করি ফেস ইজ ইউর ইন্ডেক্স অফ ইউর মাইন্ড। Absolutely. ইটস ইন্ডেক্স অফ ইউর মাইন্ড। তুমি যা চিন্তা করবা, তুমি যা ভাববা, It shows on your অ্যাবসলিউটলি, অন ইউর স্মাইল, অন ইউর আইজ, এটা একদম পরিষ্কার। পাশাপাশি ওমর সুলাইমানের সাথে আমাদের বক্তাদের, ইউ উইল, ইটস অ্যাবসলিউটলি ক্লিয়ার। এবং ইভেন দ্য টোন অফ ভয়েস, ওমর সুলেমান যখন খুব সিরিয়াস কিছু নিয়েও রাগ নিয়েও কথা বলছে, উনি কিন্তু খুব পোলাইটলি বলছে। একটা বাক্য আমি খুঁজে পাই নাই এই 3 জনের বক্তব্যে। ওদের তো সিরিজের পর সিরিজ আমি শুনেছি, হ্যাঁ, পাই নাই যেটাকে আমি বলতে পারি যেটা একটু হলেও ডিমিনিং কারো প্রতি, কোনো সম্প্রদায় বা কোনো নারীর প্রতি। এতটুকু না। তো আমরা যেহেতু রেপের বিষয়টা চলে আসলো আপা, আমরা বেশ কয়েক মাস ধরে দেখছি যে আই থিঙ্ক we have faced some of the most horrendous rape cases in the past few years. এরকম মনে হয় ভয়াবহ কেস আমরা দেখিনি। কিছু সাইকটিক কেসেস আমরা দেখতে পেয়েছি। এবং এটা তো শুধু ফিজিক্যাল ভায়োলেন্স না, আমরা অনলাইন দেখছি, সাইবার হ্যারাসমেন্ট দেখছি, ডোমেস্টিক ভায়োলেন্স দেখছি। As one of the loudest voices in Parliament, what concrete changes do you want to push for in terms of law and enforcement এই ক্ষেত্রে for the safety of women and children? You see, law is there, but someone has to enforce it. Yeah. আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো যেগুলো আছে, সাইবার বুলিং এগেনস্ট যে আইনগুলো, সেগুলো আমরা গভর্নমেন্টের ব্যাপারে কথা বললে সেখানে শুধু অনলি তখনই ওটার অ্যাপ্লিকেশন হয়। আমি শেখ হাসিনার আমলে কতবার যে সাইবার বুলিং এর শিকার হয়েছে, এটা মানে কোনো সংখ্যা নাই। আমাদের যখন রিপোর্টগুলো আসে, ইভেন নিউ ইয়র্ক টাইমসের মতন পত্রিকাও যখন রিপোর্ট করে, দেখা যায় আমি হচ্ছি দ্য
টপ মোস্ট ওয়ান, যে এর চেয়ে বেশি হ্যারাসমেন্টের শিকার কেউ হয় নাই এবং মিথ্যা প্রপাগান্ডার শিকার কেউ হয় নাই। আমি কতবার থানায় গেছি জানেন, কোনোদিন মামলা হয় নাই। 7-8টা জিডি হয়ে আছে, কিন্তু আমার জিডি হয়েছে, কিন্তু মামলা কেউ নেয় নাই। এখন তো আমি ছেড়ে দিয়েছি, এখন আর আমি কিছু বলি না, যার যা মনে ইচ্ছা আমার ব্যাপারে বলে, লেখে, ইয়ে করে। এবং আমার নামে ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে অনেকগুলো, যেগুলো আমি না। হ্যাঁ, আমি আজকে আপনার শো এর মাধ্যমে বলি, আমার কিন্তু কোনো পেজ নাই। আমার শুধু একটা রুমিন ফারহানা অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট, যেখানে 700 না 800 ফ্রেন্ড আছে আমার, এবং তাদের প্রত্যেককে আমি বাই ফেস চিনি, সেই জন্য ওরা আমার ফ্রেন্ড লিস্টে আছে। কিন্তু দেখা যায় আমি ঠাকুরগা গেছি, ওখানেও কেউ বলছে আমি কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে আছি। আরে মুশকিল। এবং আমি এটাও দেখেছি যে ফেসবুকে এতগুলো পোস্ট আসে যেখানে আপনাকে ট্যাগ করা, হয়তো প্রত্যেকবার ট্যাগটাতে ইয়ে করলে নতুন একটা পেজ, নতুন একটা প্রোফাইল, অন্য একটা, মানে আমার মনে হয় কয়েক হাজার পেজ আছে আমার নামে। আমি এখন আর কাকে বলবো, কোথায় বলবো, কি হবে বলে। আচ্ছা, এখন আরেকটা নতুন আরম্ভ হয়েছে, যেগুলো আমি বলি নাই সেটা বলেও আমার নামে চালানো হচ্ছে। একটা ফটো কার্ড একজন পাঠিয়েছে, ওখানে লেখা এটা তো আন্তর্জাতিক, আমি বলছি যেটা তো আন্তর্জাতিক সরকার, এর পররাষ্ট্রমন্ত্রী ওই দেশের, স্বরাষ্ট্রমন্ত্রী এই দেশের। আমি এগুলো বলি নাই। এখন আমি কোথায় যাব, কার কাছে গিয়ে বলবো, কি বা হবে বলে। সো এখন আমি আর এগুলা নিয়ে মাথা ঘামাই না। কিন্তু ল আর এনফোর্সিং দ্য ল, এটা নিয়ে যে আপনি বলছিলেন, এটা মানে প্রতি বছর আমি যেহেতু টেলিস্টারে কাজ করছি, যতবারই রিপোর্ট করি, যতবারই মানুষের সাথে কথা বলা হয়, এক্সপার্টরা সবাই একই কথা বলছে, দ্য লজ আর দেয়ার, নো ইমপ্লিমেন্টেশন, লজ আর দেয়ার, নো ইমপ্লিমেন্টেশন। কিভাবে, হাউ ডু উই ব্রিজ দ্যাট গ্যাপ, হাউ ডু উই এনফোর্স দ্য ইমপ্লিমেন্টেশন? এটা কি পলিটিক্যাল কালচার চেঞ্জ করতে হবে, সোশ্যাল কালচার চেঞ্জ করতে হবে? আমার মনে হয় গভর্নমেন্টের কাছ থেকে একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন থানাগুলোতে দেওয়া উচিত, যে কোনো নারী যদি এরকম হ্যারাসমেন্টের প্রমাণ নিয়ে থানায় যায়, দেন অ্যান্ড দেয়ার অ্যাকশন হতে হবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখন যিনি আছেন, উনি সংবিধান নিয়ে যতটা অস্থির, তাহলে তো ওনার আইন মন্ত্রণালয় নেওয়া উচিত ছিল। ওনাকে ওনার নিজের মন্ত্রণালয়ের ব্যাপারে একটু ফোকাস করা উচিত। ওনার সময় যত খুন হয়েছে, যত শিশু ধর্ষণ হয়েছে, 71 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ হয়েছে, ছিনতাই, রাহাজানি তো এখন পেটি অফেন্স হয়ে গেছে। এগুলো তো এখন ছোট ছোট, এগুলো নিয়ে আর কেউ আলাপও তোলে, আলাপও করে না। যেভাবে মব হয়েছে, হ্যাঁ, এবং মবের যেটা শুরু হয়েছিল ইন্টারিমের সময়, সেটা যেভাবে এখনো বলবৎ চালু আছে, আমার মনে হয় ওনার নিজের মন্ত্রণালয়ে একটু সময় দেওয়া উচিত, একটু মনোযোগ দেওয়া উচিত। উনি আর যদি নিজেকে ইন্টেলেকচুয়াল হিসেবে উনি দেখাতে চান সোসাইটির কাছে, তাহলে ওনার মন্ত্রণালয় ছেড়ে দিয়ে বই লেখা, রিসার্চ করা, ইন্টেলেকচুয়াল স্পিচ দেওয়া, এগুলাতে উনি মনোযোগ